সেই ধরা যেতে পারে। কোনো বছরে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নে দেখলাম না যে এর অন্যথা হয়েছে। আমরা অনেকেই জানি আমাদের যে লার্নিং ডিসঅর্ডারগুলো রয়েছে, এবং সেই সঙ্গে সঙ্গে কোথায় কোথায় আমাদের বিভিন্ন ডিফিকাল্টিসগুলো রয়েছে, সেগুলো নিয়ে আজকের মূলত আমরা ক্লাসটা আলোচনা করব। প্রত্যেকটি জিনিস কিন্তু আমাদের জানা, শুধু ওই একটু ব্রাশ আপের অভাব বা কোথাও গিয়ে একটু মনে হয় যে একটু চর্চা হয়নি, ভুলে গেছি, আবছা আবছা হয়েছে স্মৃতিগুলো, জাস্ট সেইগুলো আমরা একটু রিকল করার চেষ্টা করব। আর যেটা না বললেই নয় যে আমাদের যে রিয়েল লাইফ, অর্থাৎ আমাদের ব্যক্তিগত জীবনের সঙ্গে এই বিষয়গুলোকে যদি আমরা একটু লিঙ্ক আপ করাতে পারি, একটু জুড়ে দিতে পারি, তাহলে বিষয়গুলো বুঝতে কিন্তু আরো অনেক বেশি সুবিধা হয়। কারণ অ্যাকর্ডিং টু এনইপি 2020, অ্যাকর্ডিং টু এনসেপ 2025, 2023, একটা কথাই বারবার করে বলা হচ্ছে যে পড়ার বিষয়টাকে আমরা যদি আমাদের রিয়েল লাইফের সঙ্গে কানেক্ট করতে পারি, তাহলে সেই পড়াটা আমাদের মধ্যে দীর্ঘক্ষণ দীর্ঘস্থায়ী হয়। এই যে কথাগুলো বলছি, এই কথাগুলো আমাদের টেটের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, আরেকটা যেটা না বললেই নয়, আমাদের মেমোরি মোটামুটি 3টে স্টেজ আছে। হ্যাঁ, একটা হচ্ছে প্রথমে আমরা একটা বিষয় এনকোড করছি, অর্থাৎ এই যে আমি যে কথাগুলো বলছি, আং বাং চাং যাই বলি না কেন, সেগুলো তোমরা শুনছো, অর্থাৎ তোমরা এনকোড করছো কথাগুলো। দেন সেটা যাচ্ছে তোমার শর্ট টার্ম মেমোরিতে, এবং তুমি যদি চাও যে এটা গুরুত্বপূর্ণ, তোমার মাইন্ড যদি বলে যে হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ, দেন তুমি সেইটা নিয়ে একটু চর্চা করবে, তবেই কিন্তু সেটা চলে যাবে লং টার্ম মেমোরিতে। আদারওয়াইজ ওই শর্ট টার্ম মেমোরি থেকেই কিন্তু সেটা ইরেজ হয়ে যাবে। ফলত এই শুনলাম এবং মনে থেকে যাবে, এই জায়গাটা থেকে বোধহয় আমাদের একটু বিরত হওয়া উচিত। আমরা যদি হ্যাঁ মনোযোগ সহকারে শুনি, তাহলে অবশ্যই মনে থাকবে। তাই ওই খুব ক্যাজুয়ালি শুনলাম আর পরীক্ষার হলে গিয়ে মনে পড়ে যাবে, এটা বোধহয় সর্বৈব সত্য নয়। ঠিক আছে, আমাদের আজকের যেটা বিষয় সেটা হচ্ছে, এক সেকেন্ড, আচ্ছা হ্যাঁ, আমাদের আজকের যেটা বিষয় সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিস। সবার আগে আমাদের বুঝতে হবে যে ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টি বলতে কি বোঝানো হয়। এই শব্দটার মধ্যে কিন্তু মোটামুটি রয়েছে যে ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিস কি। দেখো, ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিস refers to challenges in acquiring, understanding or using language effectively. These difficulties may be temporary or mild, অর্থাৎ এটা টেম্পোরারি হতে পারে বা সুদূর প্রসারী বিস্তৃত হতে পারে, and may arise due to environmental, social, emotional and educational factors. অর্থাৎ এর মধ্যে তোমার পরিবেশগত, তোমার সামাজিকগত, তোমার ইমোশনাল বা বিভিন্ন এডুকেশনাল ফ্যাক্টরস কিন্তু থাকতেই পারে। নেক্সট আমরা দেখবো যে কজেস অফ ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টি। এই যে ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টি, ধরো তোমাকে যদি এখন কেউ এসে ফ্রেঞ্চ ভাষায় কথা বলে বা ফ্রেঞ্চ ভাষায় পড়ায়, আমি যদি, যদিও আমি নিজেই জানি না ফ্রেঞ্চ ভাষা, তো আমি যদি এখন ফ্রেঞ্চ ভাষায় পড়াতে থাকি, তাহলে অবশ্যই সেই বিষয়টা আমাদের বোধগম্য হবে না, এবং এটা তো খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া না, বোধগম্য না হওয়ারই কথা। তো এই যে জায়গাটা, অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিস এর এটা তো কজ, মানে এটা তো আমাদের একেবারেই মানে একেবারেই অচেনা একটি ভাষা, তাই না? এছাড়াও আরো কিছু কিছু কারণ আমাদের মধ্যে থেকে যায়। যেমন ফার্স্ট হচ্ছে পুয়ার লিঙ্গুইস্টিক এনভায়রনমেন্ট অ্যাট হোম। সাপোজ আমরা অনেকেই কিন্তু ইংলিশে খুব কাঁচা। এখন ওই ভবানী প্রসাদ মজুমদারের ওই কবিতাটা যদিও বা আছে যে আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, কিন্তু আমরা যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবার থেকে বিলং করেছি, আমরা যারা ফার্স্ট জেনারেশন লার্নার, ঠিক আছে, একেবারেই বাড়িতে হয়তো দেখা গেল প্রথম গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, প্রথম মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে, এরকম স্টুডেন্ট আমার কাছেই অনেক আছে, এবং বেশিরভাগটা এরকম স্টুডেন্ট, এবং সেটা আমার খুব সৌভাগ্য। তাহলে আমাদের বাড়িতে আর যাই হোক ইংরেজির চর্চা হবে না, আমাদের বাড়িতে আর কেউ নিশ্চয়ই ভাতকে রাইস বলবে না, তরকারিকে কারি বলবে না। সুতরাং কোথাও গিয়ে একটা কিন্তু আমাদের এই বিভিন্ন ফরেন ল্যাঙ্গুয়েজ বা বিদেশি ভাষার একটা যে ওয়ার্ড স্টক বা শব্দ ভাণ্ডারের অভাব পড়ে যায় আমাদের সাধারণ ছেলে মেয়েদের মধ্যে। এবং আমরা যখন প্রথম ইংরেজি ভাষাটা শিখি, বা যে ভাষাই হোক না কেন, যেটা কিনা আমাদের ফ্যামিলিয়ার না, যেটা কিনা আমাদের বাড়ির সঙ্গে সামঞ্জস্য নয়, সেটা আমাদের কাছে খুব খটোমটো থাকে, এবং খটোমটো ঠেকার কারণে কি হয় যে আমরা সেখান থেকে শতহস্ত দূরত্ব
দূরত্ব মেনটেন করি, অর্থাৎ মনে হয় যে ঠিক আছে ঠিক আছে আমরা একটু দূরেই থাকি বরং, এই ব্যাপারটা কিন্তু আমাদের মধ্যে চলে আসে। অর্থাৎ পুয়ার লিঙ্গুইস্টিক এনভায়রনমেন্ট অ্যাট হোম, তাহলে ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিসের কিন্তু একটা প্রধান কারণ হতে পারে আমরা ছোটবেলায় এখানে আমরা যারা আছি আমরা প্রত্যেকে মনে হয় ইংরেজিতে খুব একটা ভালো ছিলাম না। কেন ছিলাম না, তার মনে হয় প্রধান এবং প্রথম কারণ হচ্ছে এই 1 নম্বর কারণ আমি যেটা দিয়েছি সেটা। নেক্সট হচ্ছে কি না, ল্যাক অফ এক্সপোজার টু রিচ ভোকাবুলারি, যেটা বললাম তোমার মধ্যে যদি ভোকাবুলারি শব্দ ভান্ডার ওয়ার্ড স্টক বেশি থাকে তাহলে কিন্তু তুমি সেই শব্দগুলোকে ভোকাবুলারিগুলোকে ইউটিলাইজ করতে পারবে, ব্যবহার করতে পারবে। তোমার মধ্যে যদি ওয়ার্ড স্টক না থাকে দেন তুমি অবভিয়াসলি ব্যবহার করতে পারবে না। সাপোজ একটা ছেলে বা একটা মেয়ের বাড়িতে কেউ বাঙাল ভাষায় কথা বলছে, বঙ্গালী উপভাষাতে, ঠিক আছে, এবং সে স্কুলে গেল যখন, তখন কোথাও না কোথাও গিয়ে হয়তো সে যখন 10টা শব্দ ব্যবহার করবে তার মধ্যে একটা শব্দ হলেও কিন্তু বঙ্গালী শব্দ সে ব্যবহার করবে, বিকজ অফ হার অর হিম ভোকাবুলারি, আই মিন তার যে ওয়ার্ড স্টক, সে সবসময় বাড়িতে কিন্তু এই বঙ্গালী শব্দ ভান্ডারই কিন্তু সে শুনছে। অর্থাৎ এই ল্যাক অফ এক্সপোজার টু রিচ ভোকাবুলারি এটা কিন্তু কোথাও গিয়ে আমাদের একটা ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিসের সম্মুখীন করে। এই যে আমি আমাকে দিয়ে বলছি, আমি একেবারেই বাংলা নিয়ে পড়াশোনা করেছি এবং বাংলা মিডিয়ামের ছাত্র, এমন নয় যে বাংলা নিয়ে পড়াশোনা করেছি ছোটবেলায় ইংলিশ মিডিয়ামে পড়ে এসেছি, তা না। ফলত আমি যখন আফটার ব্যাচেলার অফ এডুকেশন আমি যখন একটা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাস্টার অফ এডুকেশনে ভর্তি হলাম, এবং তখন যখন একটা ক্লাস পুরো ইংলিশে চলতো, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা, সেখানে একটা সিঙ্গেল বাংলা ওয়ার্ডও টিচার ইউজ করতেন না, একটা ক্লাস বা পরপর 2-4টে ক্লাস যখন পুরোটা হিন্দিতে চলতো তখন কোথাও গিয়ে কিন্তু মাথার উপর দিয়ে ক্লাসগুলো যেত কয়েক ঘন্টা, বিকজ অফ আওয়ার ল্যাক অফ এক্সপোজার টু রিচ ভোকাবুলারি, রাইট? এই ভোকাবুলারি গুলো, এই লিঙ্গুইস্টিক হ্যাবিচুয়েট গুলো কিন্তু আমাদের মধ্যে ছিল না বা থাকে না। আমি আবারও বলছি, আমাদের পড়ার বিষয়টাকে যদি আমরা আমাদের রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে পারি, একটু কানেক্ট করিয়ে দিতে পারি, এবং কানেক্ট করাটা কিন্তু খুব একটা হাতি ঘোড়া নয়। তোমাদের প্রত্যেকের সঙ্গে এখানে যা যা আমি লিখেছি বা লিখে এনেছি সেগুলো তোমাদের প্রত্যেকের সাথেই কিন্তু যায়, তাহলে আমাদের আর কষ্ট করে মাথায় বোঝা ওই বড় ঝুড়ির মতন বোঝাই করে মনে রাখতে হবে না, এটা অটোমেটিক্যালি ওই আমরা যাপন করতে থাকবো তথ্যগুলো। নেক্সট চলে আসছি যে হেয়ারিং ইম্পায়ারমেন্ট, অর্থাৎ সাপোজ কেউ কানে একটু কম শোনে বা তার আমাদের কানের বা তার কর্ণ যে ইন্দ্রিয়টা এর ডিফেক্ট আছে, তো অবভিয়াসলি তার মধ্যে ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিস হবে, কারণ সামনের জনটা কি বলছে না বলছে সে তো পুরোটা বুঝতে পারছে না, রাইট? নেক্সট হচ্ছে ইমোশনাল ডিস্টারবেন্স, কেউ ইমোশনালি খুব উইক আছে, কারোর জীবনে বা কারোর বাড়িতে খুব খারাপ কিছু ঘটে গেছে, এবার তবুও সে কোনো কারণে হয়তো দেখা গেল একটা ক্লাসে গেল, বা তোমাদের এখানে যারা বসে আছো তোমাদের হয়তো বাড়িতে খুব প্রবলেম হয়েছে বা ইত্যাদি ইত্যাদি, সেই দিন কি তোমরা ক্লাসটা পুরোটা সুন্দর করে শুনতে পারো? হয়তো বা পারো না, ঠিক আছে? অর্থাৎ ইমোশনাল ডিস্টারবেন্সও কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমাদের ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিসের সৃষ্টি করে। নেক্সট হচ্ছে লার্নার ডিসএবিলিটিস, অর্থাৎ লার্নারের মধ্যে কোনো ডিসএবিলিটিস যদি থাকে তাহলে অবভিয়াসলি সেটা হবে। নেক্সট হচ্ছে মাল্টিলিঙ্গুয়াল এনভায়রনমেন্ট কজিং টেম্পোরারি কনফিউশন, যেটা আমি একটুখানি আগে বললাম যে একটা ছেলে যে কিনা বাংলা ভাষা ছাড়া বড়জোর ইংলিশটা জানে আর কিছু জানে না, বা একটা মেয়ে যে কিনা বাংলা ভাষা ছাড়া বড়জোর ইংলিশটা জানে, তাকে যদি একটা মাল্টিলিঙ্গুয়াল এনভায়রনমেন্টে পাঠিয়ে দেওয়া হয়, প্রথম 1 মাস বা 1.5 মাস সে কিন্তু হাবুডুবু খাবে, বাট আফটার 1.5 মান্থ সে কিন্তু এইবার আস্তে আস্তে বুঝতে শিখবে, সে কিন্তু সেই সিচুয়েশনটাকে অ্যাডাপ্ট করবে, যেটাকে আমরা পেডাগজি বা সাইকোলজির ভাষায় বলি অ্যাডাপ্টেশন, রাইট? এটাও কিন্তু তোমাদের সিডিপির একটা ভীষণ বড় একটা জায়গায় অ্যাডাপ্টেশন। নেক্সট চলে আসছে কি, যে ইন্ডিকুয়েটস টিচিং মেথড, ঠিক আছে? এবার টিচিং মেথডের মধ্যে যদি কোনো ইন্ডিকুয়েটস বিষয় থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিস আসে। নেক্সট চলে আসছে যে ক্যারেক্টারিস্টিক্স অফ চিলড্রেন উইথ ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিস, তাহলে বাচ্চাদের মধ্যে ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিসের কোন কোন ক্যারেক্টারিস্টিক্স বা কোন কোন বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পারি। ফার্স্ট যেটা দেখো সেটা হচ্ছে লিমিটেড ভোকাবুলারি। তোমরা যেখানে যারা এখানে পড়াশোনা করতে এসছো তারা সকলেই অবশ্যই সরকারি স্কুলে
পড়াতে যাবে, বা তোমাদের স্বপ্ন সরকারি স্কুলে পড়ানো, নিশ্চয়ই বেসরকারি স্কুলে নয়। তো সরকারি স্কুলে যখন তোমরা পড়াতে যাবে, তখন সেখানকার যে ছেলে মেয়েরা তারা হয়তো খুব মেধাবী, কিন্তু তারা যে সবাই খুব কি বলবো ওয়েল এডুকেটেড ফ্যামিলি থেকে বিলং করছে তার কিন্তু কোনো মানে নেই। ফলত একটা ছেলে যে দেখা গেল যে যার বাবা মা ম্যাট্রিকুলেশন বা বড়জোর হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়াশুনো করেছে, তার মধ্যে কিন্তু একটা লিমিটেড ভোকাবুলারি থাকবে, রাইট? সেক্ষেত্রে সেটা কিন্তু কখনো কখনো তার ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিসের প্রধান কারণ হতে পারে। যদিও সেই ছেলেটার মধ্যে যদি আইকিউ পাওয়ার ঠিকঠাক থাকে এবং তার মধ্যে যদি উইলিংনেস অ্যাবিলিটি থাকে, তাহলে কিন্তু সে তার এই লিমিটেড ভোকাবুলারিটাকে ওভারকাম করে আসবে। নেক্সট চলে আসছি ডিফিকাল্টি আন্ডারস্ট্যান্ডিং ইনস্ট্রাকশন। অর্থাৎ এখানে আমরা কি দেখছি যে ডিফিকাল্টি আন্ডারস্ট্যান্ডিং ইনস্ট্রাকশন বলতে সেটা হচ্ছে যে সাপোজ কোনো টিচার এমন কোনো একটা বিষয় পড়াচ্ছেন, বা সাপোজ কোনো টিচার এমন কোনো একটা বিষয় বলছেন যেটা লার্নাররা বুঝতেই পারছে না। তো লার্নার যদি একটা টপিক বুঝতে না পারে, রাইট, লার্নার যদি কোনো বিষয় বুঝতে তার ডিফিকাল্ট লাগছে, তার কঠিন লাগছে, তাহলে তো সে কি বলছে তার মাথার উপর দিয়ে এমনিতেই চলে যাবে, সেখানে তো এমনিতেই ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিসের সৃষ্টি হবে। এখন যদি আমি তোমাদের এখানে এসে অ্যারিথমেটিক বোঝাই, আমি যদি তোমাদের এখানে এসে স্ট্যাটিস্টিক্স বোঝাতে শুরু করি, অবভিয়াসলি অ্যারিথমেটিক স্ট্যাটিস্টিক্স এই বিষয়গুলো যদি শুরু থেকে শুরু করি তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। কিন্তু দেখা গেলো মাঝখানের একটা বিষয়, মিন মিডিয়ান বা মোডের কোনো বিষয় আমি এখন শুরু করলাম, তখন কি হবে, তোমাদের মধ্যে একটা ডিফিকাল্টির সৃষ্টি হবে যে আরে আমরা তো আগেগুলো কিছু বুঝতে পারছি না। তোমরা তখন ক্লাসটা শুনবেই না, তখন কেউ হয়তো মোবাইলটা রেখে চলে যাবে, বা কেউ হয়তো দেখা গেল লেফট নিয়ে নেবে। অর্থাৎ আমরা যখন ক্লাসরুমে বসে থাকি, ছোটবেলা থেকে এরকম কিন্তু অনেক হয়েছে যে একটা ক্লাসরুমে আমরা বসে আছি, ক্লাসরুমে আমাদের মন লাগছে না, একেবারে ইন্টারেস্ট পাচ্ছি না। আফটার টিফিন পিরিয়ডের ক্লাসগুলো তো আরো বেশি করে হয় এগুলো। ফলত এই জায়গাটাই যে একটা ছেলে বা একটা মেয়ের মন লাগছে না ক্লাসের মধ্যে, একটা ছেলে বা একটা মেয়ে ক্লাসে কনসেন্ট্রেট করতে পারছে না, সেটা কিন্তু কোনোভাবেই সেই ছেলেটি বা সেই মেয়েটির সমস্যা নয়। এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। সেটা কিন্তু টিচার অ্যান্ড যে কিনা ইনস্ট্রাক্টর, মাঝে মাঝে আমরা এডুকেশনের ভাষায় টিচারকে ইনস্ট্রাক্টর বলে থাকি, তার কি না ক্লাসের যে ধরন, সেই ধরনটা কিন্তু আরো ইন্টারেস্টেড করে তুলতে হবে, লার্নারদের নিডস অ্যান্ড ইন্টারেস্ট বুঝে কিন্তু তার ক্লাসটা অর্গানাইজ করতে হবে, রাইট? এখন দেখা গেল কেউ টিফিনের পরের পিরিয়ডে ক্লাস নিতে গেল, একদম পরের পিরিয়ডে, এবং তখন যদি সে গিয়ে থিওরিটিক্যাল বিষয় পড়ায়, একটা বোরিং বিষয়, তাহলে কিন্তু লার্নাররা কিছুই বুঝতে পারবে না। এটা তো খুব সহজ সরল বিষয়, আর ধুর এই খেয়ে দিয়ে উঠলাম, ঘুম পাচ্ছে, মাথার উপর দিয়ে যাচ্ছে, বাচ্চা তো, তাই না, মিড ডে মিল খেয়েছে সবে, তোমাদের বুঝতেই পারছো। তো সেক্ষেত্রে ডিফিকাল্টি লেভেলটা কিন্তু আসছে। নেক্সট হচ্ছে পুয়ার সেন্টেন্স ফরমেশন, ঠিক আছে। নেক্সট হচ্ছে হেজিটেশন ওয়াইল স্পিকিং। কোনো কোনো বাচ্চা বা কোনো কোনো লার্নার দেখবে যখন কথা বলছে তখন কথা বলার মধ্যে হেজিটেট ফিল করছে, অর্থাৎ কি না তার ভয় লাগছে, তার তার মধ্যে একটা ফেয়ারনেস আছে, তার ভয় লাগছে যে তার তার নিজেকে সে ডাউট ফিল করছে যে আমি ঠিক বলছি তো, আমি ঠিক বলছি তো, আমার কথাগুলো ঠিক হচ্ছে না তো, সামনের টিচার আমাকে বকবে না তো। তো এই হেজিটেড স্পিকিং এর জন্য কিন্তু অনেক সময় কি হচ্ছে, লার্নারদের কিন্তু ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টি কিন্তু কাটছে না। নেক্সট হচ্ছে ডিফিকাল্টি এক্সপ্রেশন থট ক্লারিটি। নেক্সট হচ্ছে প্রবলেম ইন রিডিং অ্যান্ড রাইটিং। আমি আর বোঝাচ্ছি না, আমরা সকলেই জানি প্রবলেম ইন রিডিং অ্যান্ড রাইটিং। নেক্সট হচ্ছে এডুকেশনাল ইমপ্লিকেশন। তাহলে এই জায়গাটা আমরা এডুকেশনের ক্ষেত্রে কিভাবে ইমপ্লিকেশন করতে পারি, ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে ডিফিকাল্টি ইন ক্লাসরুম পার্টিসিপেশনস। নেক্সট হচ্ছে পুয়ার একাডেমিক পারফরমেন্স। নেক্সট হচ্ছে লো সেলফ কনফিডেন্স। নেক্সট হচ্ছে সোশ্যাল আইসোলেশন। তাহলে আমরা এই বিষয়গুলোর মধ্য দিয়ে কিন্তু এই লার্নিং ডিফিকাল্টি বা ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিকে আমরা কি না এডুকেশনে বা আমাদের শিক্ষার মধ্যে কিন্তু ইমপ্লিকেশন করতে পারি। দেখা গেল যে কারোর ক্লাসরুম পার্টিসিপেশনের
প্রবলেম হচ্ছে, কারোর একাডেমিক পারফরমেন্স খুব খারাপ হচ্ছে, কারোর মধ্যে সেলফ কনফিডেন্স নেই বললেই চলে, ঠিক আছে, কারোর সোশ্যাল আইসোলেশন, সে শুধু সমাজ থেকে বন্ধুদের থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, তখন সেই সমস্ত স্টুডেন্টদেরকে কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে, দেন তাদেরকে কাউন্সেলিং করতে হবে, তাদেরকে এক্সট্রা কেয়ার দিতে হবে, রাইট, তার গার্ডিয়ানদের সাথে, তার বাবা মাদের সাথে সেই বিষয়টা নিয়ে ডিসকাস করতে হবে, রাইট। নেক্সট চলে আসছে ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার। আমরা একটা সিনেমা দেখেছিলাম, তারে জামিন পার বোধহয় সিনেমাটা, বাচ্চাটা কিছুতেই লিখতে পারছে না, পড়তে পারছে না, এবং তার বাবা মা ভাবছে যে বাচ্চাটার পড়াশোনায় মন নাই, ঠিক আছে, প্রচন্ড বকাবকি করছে, তো কিন্তু তবুও সে লিখতে পড়তে পারছে না, শেষমেশ অধৈর্য হয়ে বাচ্চাটাকে একটা মিশনে বা বোর্ডিং স্কুলে দিয়ে আসলো, এবং সেখানে টিচার হিসাবে জয়েন করলো আমির খান। আশা করি স্টোরিটা বোঝাতে পারছি। এই ছেলেটার কিন্তু কি আছে, ডিসঅর্ডার রয়েছে। তাহলে ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার এক ধরনের ডিসঅর্ডার, ক্যালকুলেশন ডিসঅর্ডার এক ধরনের ডিসঅর্ডার, রিডিং ডিসঅর্ডার এক ধরনের ডিসঅর্ডার, রাইটিং ডিসঅর্ডার এক ধরনের ডিসঅর্ডার। চল আস্তে আস্তে পড়বো। ফার্স্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার। ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার কি, দেখো, ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার আর significant impairment in the comprehensions and use of spoken, written or other symbol systems. This disorder affects communication and learning. তাহলে এই ধরনের ডিসঅর্ডার কমিউনিকেশন বা লার্নিং এর ক্ষেত্রে কিন্তু এফেক্ট করছে। According to expert, language disorder may affect receptive language and expressive language. তাহলে রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ কি, আন্ডারস্ট্যান্ডিং ল্যাঙ্গুয়েজ, এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ কি, ইউজিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বোথ রিসেপটিভ অ্যান্ড এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ কিন্তু ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডারের মধ্যে পড়ছে। তাহলে রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ মানে যখন আন্ডারস্ট্যান্ডিং ল্যাঙ্গুয়েজ, এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ মানে তুমি যখন ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করছো, তাহলে এই দুটো শব্দ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার চলে আসছি টাইপস অফ ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার। ফার্স্ট হচ্ছে রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার, যখন একটি বাচ্চা ডিফিকাল্টি আন্ডারস্ট্যান্ডিং স্পোকেন অর রিটেন ল্যাঙ্গুয়েজ, যখন কোথাও কোনো ভাষা সে বলতে বা লিখতে তার সমস্যা হচ্ছে, কোনো যে কোনো ভাষা হতে পারে, বাংলা, হিন্দি, ইংলিশ, অসমিয়া, উড়িয়া ইত্যাদি ইত্যাদি, তার মানে সেই পার্টিকুলার ভাষাটার প্রতি তার রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার আছে। তার সিমটম কি কি হতে পারে না, ডিফিকাল্টি ফলোইং ইনস্ট্রাকশনস, অর্থাৎ তুমি যে ইনস্ট্রাকশনটা দিচ্ছ তাকে, যে এইভাবে করো, এইভাবে করো, এইভাবে করো, সেই ইনস্ট্রাকশনটা তার কাছে খুব কঠিন লাগছে, সে সেই ইনস্ট্রাকশনটা কিছুতেই ফলো করতে পারছে না। ট্রাভেল আন্ডারস্ট্যান্ডিং কোশ্চেন্স, বিভিন্ন কোশ্চেন তার বুঝতে খুব সমস্যা হচ্ছে। পুয়ার লিসেনিং কম্প্রিহেনশন, সে কোনো কিছু সহজে সেই পার্টিকুলার বিষয়ে সে শুনতে পারছে না, বুঝতে পারছে না। অ্যান্ড ডিফিকাল্টি লার্নিং নিউ ভোকাবুলারি, এবং নতুন নতুন শব্দ ভান্ডার বুঝতে বা শিখতে তার সমস্যা হচ্ছে। নেক্সট চলে আসছি ক্লাসরুম প্রবলেম। ক্লাসরুম প্রবলেম বলতে আমরা কাকে বোঝাচ্ছি, বা এই যে ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডারের, রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডারের ক্লাসরুম প্রবলেম কোথায় কোথায় হয়। ফার্স্ট সেটা হচ্ছে আনএবল টু আন্ডারস্ট্যান্ড লেসন্স, যে লার্নার, তার পার্টিকুলার একটা ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার হচ্ছে সাপোজ ইংলিশ, এবার সে যে স্কুলটাতে রয়েছে সেই স্কুলটাতে দেখা গেল ইংলিশ মিডিয়াম স্কুল, ডিপিএস বা কেপিএস, ঠিক আছে, অর্থাৎ দিল্লি পাবলিক বা কল্যাণী পাবলিক বা আদিত্য বিড়লা ইত্যাদি ইত্যাদি হতেই পারে, ঠিক আছে। এখন পুরোটা ইংলিশ মিডিয়াম, অর্থাৎ চ্যানেল অফ ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ঠিক আছে। এখন বাচ্চাটা কিছুই বুঝতে পারছে না, পুরো লেসন গুলো তার কি ল্যাক অফ লেসন বা ব্লাঙ্ক অফ লেসন তার হয়ে যাচ্ছে। নেক্সট, ফ্রিকোয়েন্ট মিসআন্ডারস্ট্যান্ডিং অফ টাস্ক। টিচার তাকে কোন একটা টাস্ক দিল এবং সে বুঝতে পারছে না যে কোন টাস্ক দিল, এবং ভুল টাস্ক করে নিয়ে আসলো সে স্কুলে। পুয়ার একাডেমিক অ্যাচিভমেন্ট, তার ফলে কি হচ্ছে, তার একাডেমিক অ্যাচিভমেন্ট খারাপ হচ্ছে। আমি একটি বাড়িতে থাকতাম, মানে ভাড়া থাকতাম, ঠিক আছে, তো সেই বাড়ির একটি ছেলে ক্লাস 5 থেকেই ডিপিএস এ পড়তো, দিল্লি পাবলিক স্কুলে।
তার এই সেম প্রবলেমটা ছিল, সে ইংলিশ কিছুই বুঝতে পারতো না, কিন্তু তার বাবা মা কিছুতেই ছাড়বে না, তাকে ওই দিল্লি পাবলিক স্কুলেই পড়াবে। ঠিক আছে, এই যা যা এখানে প্রবলেম গুলো বললাম, সব কটা প্রবলেম নিজের চোখের সামনে থেকে আমি, এবং নট অনলি প্রত্যেকটি এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হয়, আমরা অনেক সময় বুঝতে পারি না, দ্যাট ইজ ওয়ান টাইপ অফ ডিসঅর্ডার, রাইট। নেক্সট চলে আসছি যে এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার। তাহলে এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার বলতে কি বোঝানো হচ্ছে? আ চাইল্ড আন্ডারস্ট্যান্ডস ল্যাঙ্গুয়েজ বাট হ্যাজ ডিফিকাল্টি এক্সপ্রেশন থট অ্যান্ড আইডিয়াস। সিমটম কি কি আছে? লিমিটেড ভোকাবুলারি, short and incomplete sentences, difficulty recalling words and grammatical errors। দেখা গেল গ্রামাটিক্যাল বিভিন্ন ভুল হচ্ছে। তাহলে ক্লাসরুম প্রবলেম কি কি হয়? ফার্স্ট হচ্ছে সেটা হচ্ছে ডিফিকাল্টি অ্যান্সারিং কোশ্চেন্স, অর্থাৎ বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার করতে গেলে তার সমস্যা হচ্ছে। পুয়ার ওরাল প্রেজেন্টেশন, সে সাপোজ তাকে কোনো কিছু প্রেজেন্ট করতে বলা হলো, তার কোনো প্রশ্নের উত্তর দিতে বলা হলো, সে ঠিকঠাকভাবে উত্তর দিতে পারছে না, তার বারবার করে আটকে যাচ্ছে, বেঁধে যাচ্ছে। নেক্সট, উইক রিটেন এক্সপ্রেশন, সেখানে কি হচ্ছে, তার রিটেন এক্সপ্রেশন সে যখন লিখছে সেটাও প্রচুর গ্রামেটিক্যালি মিস্টেক, প্রচুর ভুল হচ্ছে। ঠিক আছে, এবার চলে আসছি মিক্সড রিসেপটিভ অ্যান্ড এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার। দ্য চাইল্ড experiences difficulties in understanding and expressing language। এখানকার সিমটম কি কি আছে? ফার্স্ট হচ্ছে পুয়ার কম্প্রিহেনশন, সেকেন্ড হচ্ছে লিমিটেড স্পিচ, অ্যান্ড থার্ড ওয়ান হচ্ছে ডিফিকাল্টি কমিউনিকেশন এফেক্টিভলি। তাহলে এই যে তিনটে সিমটম, এই তিনটে সিমটমই কিন্তু যাচ্ছে মিক্সডের সঙ্গে, মিক্সড রিসেপটিভ অ্যান্ড এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার। এবার চলে আসছি কমন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার। ফার্স্ট হচ্ছে স্টাটারিং বা স্টেমারিং অনেকে আমরা বলে থাকি। স্পিচ ডিসঅর্ডার ক্যারেক্টারিস্টিক্স বাই ইন্টারাপশনস ইন দ্য ফ্লো অফ স্পিচ। আমরা অনেকেই যখন কথা বলি তখন কথা বলার মধ্যে আমাদের আটকে যায়, বেঁধে যায়, একটু লক্ষ্য করে দেখবে তাদের কিন্তু এই ডিসঅর্ডারটা রয়েছে। তারা কিন্তু কথাটা কমপ্লিট করে, কিন্তু কথাটা কমপ্লিট করতে গেলে তাকে আটকে যায়। আমরা যারা একটু সভ্য মানুষ, নিজেদেরকে ভীষণ বিজ্ঞ মনে করি, তারা এই ধরনের লার্নারদের বা এই ধরনের পিউপিলদেরকে নিয়ে মজা ওড়ায়, বলে তোতলা। তাহলে সিমটম কি কি আছে আমাদের এখানে? ফার্স্ট সেটা হচ্ছে রিপিটেশনস অফ সাউন্ড অর ওয়ার্ডস। একটা ওয়ার্ড বা পার্টিকুলার কোনো ধ্বনি, শব্দধ্বনি হতে পারে, সেইটা রিপিটেড হচ্ছে। প্রলংগেশনস অফ সাউন্ড, সাপোজ দেখা গেল যে একটা শব্দ সে উচ্চারণ করছে, সেই শব্দটা উচ্চারণ করতে তার সময় লাগছে। স্পিচ ব্লকস, কোন একটা স্পিচ সে কমপ্লিট করতে পারছে না, থেমে যেতে হচ্ছে বারবার করে। ঠিক আছে, আজকেই আমাকে একটি ছেলে ফোন করেছিল, আমি জানি না ছেলেটি গ্রুপে আছে কিনা, এই সেম ডিসঅর্ডার ছেলেটির আছে, এবং অবভিয়াসলি চেষ্টা করেছি আমি ঠিকঠাকভাবে বুঝিয়ে দেওয়ার। ঠিক আছে, আমাদের এখানে আছে ছেলেটি। নেক্সট হচ্ছে এক্সাম্পল কি, যেমন মামা মামা মা, মাদার। ঠিক আছে, অর্থাৎ মা মানে মাদার, এইটা আমরা সহজে বলতে পারছি না। আমি আবারও বলছি যে এখানে কিন্তু এটা আমাদের না, জিভ যেটা আছে আমাদের, এটা অর্গান যেটা আমাদের কথা বলার জন্য ভীষণভাবে লাগে, জিহ্বা, এই জিহ্বা থেকে কিন্তু প্রবলেমটা আসছে। হ্যাঁ, ফলত এটা তার কি না, তার একেবারেই জন্মগত প্রবলেম। এখানে সাপোজ আমার হাত নেই, ছোটবেলা থেকে আমি যখন জন্মেছি আমার হাত নেই বা আমার চোখে সমস্যা রয়েছে, এটা যেমন একটা প্রবলেম, এটাও কিন্তু সেম টাইপস অফ প্রবলেম। সুতরাং এখানে মজা ওড়ানোর কিন্তু কিছু নেই, এটা তার একটা ডিসঅর্ডার, সে কিন্তু ইচ্ছে করে করছে না, রাইট। নেক্সট চলে আসছে কোথায়, আর্টিকুলেশন ডিসঅর্ডার। আর্টিকুলেশন ডিসঅর্ডার বলতে কি বোঝানো হচ্ছে? ডিফিকাল্টি প্রোনাউন্সিং সার্টেন সাউন্ডস কারেক্টলি। এক্সাম্পল হিসেবে আমরা কি বলতে পারছি, যে সেইং ওয়াবিট ইনস্টেড অফ র্যাবিট। অর্থাৎ কি, যখন আমরা কোনো কিছু উচ্চারণ করছি
তখন আমরা একটু আলাদা করে উচ্চারণ করে ফেলছি, আর্টিকুলেট উচ্চারণ করছি, রাইট? তাহলে র্যাবিট উচ্চারণ এবং ওয়াবিট উচ্চারণের মধ্যে যখন আমরা গুলিয়ে ফেলছি তখন সেটাকে আমরা বলছি কি আর্টিকুলেটিভ ডিসঅর্ডার। নেক্সট চলে আসছি অ্যাফেসিয়া। প্রশ্নটা না মোটামুটি প্রায়শই বছর আসছে দেখছি। অ্যাফেসিয়া কি? অ্যাফেসিয়া হচ্ছে লস অফ ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি ডিউ টু ব্রেন ইনজুরি। সাপোজ এই ব্রেন ইনজুরিটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? মাথা মানে ব্রেনের কোনো ইনজুরি হলো বা কোনো কারণে ব্রেন অপারেট করা হলো, তখন সেই বাচ্চাটার মধ্যে বা সেই মানুষের মধ্যে একটা অদ্ভুত ডিসঅর্ডার আসে যেটাকে আমরা বলি অ্যাফেসিয়া। সে কথা বলতে পারে না, হুইসপারিং করতে পারে, ফিস 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 করতে পারে, কিন্তু সেইটা তার মুখ থেকে এই ফিস ফিসটাও বেরোবে না, জাস্ট ঠোঁট দুটো সে নাড়াবে, জাস্ট ঠোঁট দুটো সে নাড়াবে। এখানে আবার দুটো টাইপস আছে, এক্সপ্রেসিভ অ্যাফেসিয়া অ্যান্ড রিসেপটিভ অ্যাফেসিয়া, ঠিক আছে? নেক্সট চলে আসছি ডাইলেক্সিয়া। অনেকের সাথে পরিচিত এই শব্দটা ডাইলেক্সিয়া, আর স্পেসিফিক লার্নিং ডিসঅর্ডার এফেক্টিং রিডিং অ্যাবিলিটি। কারোর মধ্যে কেউ রিডিং অ্যাবিলিটিতে প্রবলেম, সে পড়তে পারছে না ঠিকঠাক করে, তার কাছে যেন মনে হচ্ছে লেখাগুলো ডান্সিং হচ্ছে, অক্ষরগুলো ডান্স করছে, দ্যাট ইজ ডিসলেক্সিয়া। এখানে হাহা করে হাসা, হি হি করে হাসার কিছু নেই, দ্যাট ইজ আ ডিসঅর্ডার। ক্যারেক্টারিস্টিক্স কি কি হতে পারে? ফার্স্ট, এগুলো কিন্তু আমাদের প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন, কারণ আমরা যখন নতুন একটি স্কুলে জয়েন করব এরকম বাচ্চা কাচ্চা কিন্তু আমরা পাবো, ঠিক আছে? আনফর্চুনেটলি পুরো সার্ভিস লাইফে একবার দুবার হয়তো পেতেই পারি, ঠিক আছে? এবং দেখা গেল সরকারি স্কুলগুলোতে যারা পড়তে আসে তাদের কিন্তু ফ্যামিলি কন্ডিশন খুব একটা ভালো থাকে না, তারা কিন্তু ওয়েল এডুকেটেড ফ্যামিলি থেকেও আসে না। তো এরম ধরনের কোনো বিষয় যদি আমরা দেখতে পাই তখন আমরা কি করব, অবভিয়াসলি তার গার্ডিয়ানের সঙ্গে অন্তত একবার অ্যালার্ট করে দেবো, যেটা আমাদের কর্তব্য। তারপর তার বাবা মা স্টেপ নিলে নেবে, না নিলে না নেবে, অ্যাজ এ টিচার আমাদেরকে অ্যালার্ট করা প্রয়োজন, আমরা অ্যালার্ট করে দেবো, রাইট? তাই ডিসলেক্সিয়ার কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে? ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে ডিফিকাল্টি রিকগনাইজিং ওয়ার্ডস, সেকেন্ড হচ্ছে স্লো রিডিং, ফার্স্ট হচ্ছে ফ্রিকুয়েন্ট স্পেলিং মিস্টেক। তাহলে প্রথম কি লেখা রয়েছে, সাপোজ এটাই যদি হয়, তাহলে এর মধ্যে কি লেখা রয়েছে সে বুঝতে পারছে না, সে রেকগনাইজই করতে পারছে না, চিনতেই পারছে না কোন ওয়ার্ড লেখা রয়েছে। তার কাছে যদি তুমি জিজ্ঞাসা করো যে কেন বুঝতে পারছিস না, সে শুধু ফ্যাল করে তাকাবে আর বলবে কি যেন ওয়ার্ডগুলো ডান্সিং করছে, যার ফলে সে অনেক কষ্ট করে চিনে 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 আস্তে আস্তে যদিও বা রিডিং করলো প্রচুর স্পেলিং মিস্টেক হবে, প্রচুর প্রোনাউন্সিয়েশনালি মিস্টেক হবে। নেক্সট হচ্ছে ডিসগ্রাফিয়া। হোয়াট ইজ ডিসগ্রাফিয়া? এ লার্নিং ডিসঅর্ডার এফেক্টিং রাইটিং স্কিলস। যখন রাইটিং স্কিল, আমি লিখছি, গ্রাফিয়া মানে আমি যখন কোনো গ্রাফ করছি, আমি যখন লিখছি, ধরো রাম ভাত খায়, দ্যাট ইজ ওয়ান টাইপ অফ গ্রাফ, রাইট? তো এইটা লিখতে সমস্যা, তার ডিসঅর্ডার, উই কল্ড ডিসগ্রাফিয়া। কি কি ক্যারেক্টারিস্টিক্স হতে পারে? পুয়ার হ্যান্ড রাইটিং। এই যে পুয়ার হ্যান্ড রাইটিং, খারাপ হাতের লেখা, এটা কিন্তু ইচ্ছাকৃত নয়, এটা কিন্তু তার একটা ডিসঅর্ডার। ডিফিকাল্টি অর্গানাইজিং আইডিয়া ইন রাইটিং, অর্থাৎ পরপর পরপর সাজিয়ে লেখাটা কিন্তু তার কাছে খুব কঠিন, স্পেলিং এরর্স তো আছেই, ঠিক আছে? নেক্সট চলে আসছি আমরা ডিসক্যালকুলিয়া। ক্যালকুলিয়া মানে কি? ক্যালকুলেশন, অর্থাৎ ডিফিকাল্টি ইন আন্ডারস্ট্যান্ডিং ম্যাথামেটিক্যাল কনসেপ্ট অ্যান্ড সিম্বল। তাহলে এই ধরনের যে ম্যাথমেটিক্যাল কনসেপ্ট বা সিম্বল আছে সেখানে কারোর বুঝতে সমস্যা হচ্ছে। ক্যারেক্টারিস্টিক্স কি কি হতে পারে? প্রবলেমস উইথ নাম্বারস, ডিফিকাল্টি পারফর্মিং ক্যালকুলেশন, অর্থাৎ সে ক্যালকুলেশন করতেই পারছে না। তাহলে এক্ষেত্রে একজন টিচার কি করবে?
A teacher plays a vital role in helping children with language difficulties and disorders. তাহলে এই যে পুরো বিষয়গুলোতে এখানে কিন্তু সব থেকে বেশি যদি কেউ সাহায্য করতে পারে, সব থেকে বেশি, তাহলে কিন্তু একজন টিচারই করতে পারবে। এবং তারপরে যদি কেউ সাহায্য করতে পারে তাহলে সাইকো কাউন্সিলর। কোন কোন স্ট্র্যাটেজির মধ্য দিয়ে? ফার্স্ট সেটা হচ্ছে ইউজ সিম্পল অ্যান্ড ক্লিয়ার ল্যাঙ্গুয়েজ। নেক্সট হচ্ছে গিভ শর্ট অ্যান্ড স্পেসিফিক ইনস্ট্রাকশন। এখান থেকে না ক্রম বা সিকোয়েন্স আসে, ঠিক আছে? এই পরপর যেগুলো দিয়ে রেখেছি এখান থেকে ক্রম বা সিকোয়েন্স আসে। তাহলে গিভ শর্ট অ্যান্ড স্পেসিফিক ইনস্ট্রাকশন। নেক্সট হচ্ছে এনকারেজ অ্যাক্টিভ পার্টিসিপেশন। নেক্সট হচ্ছে প্রোভাইড ভিজুয়াল এইডস অ্যান্ড ডেমনস্ট্রেশনস। নেক্সট হচ্ছে ইউজ স্টোরি টেলিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ গেমস। নেক্সট হচ্ছে ক্রিয়েট এ সাপোর্টিভ ক্লাসরুম এনভায়রনমেন্ট, অ্যালাউ এক্সট্রা রেসপন্স টাইম। এই ধরনের প্রবলেম যাদের রয়েছে তাদেরকে এক্সট্রা টাইম দাও, তাদের ভালো লাগা খারাপ লাগা সমস্যাগুলোকে আমরা ভ্যালু করতে শিখবো। আরে তারে জামিন পারের আমির খানের ক্যারেক্টারটা আমরা একটু মাথায় নেব, একটু রিমাইন্ড করো আর পরপর ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখো, দেখো মেলে কিনা। নেক্সট হচ্ছে কি, সেটা হচ্ছে এনকারেজ পিয়ার ইন্টারাকশনস। অর্থাৎ এই ধরনের লার্নার যারা আছে তাদেরকে এনকারেজ করো তারা যেন তার ক্লাসমেটসদের সাথে ইন্টারাক্ট করে, বা অন্যান্য ক্লাসমেটদের এনকারেজ করো তারা যেন এই লার্নারটার সাথে ঠিকঠাকভাবে ইন্টারাক্ট করতে পারে। নেক্সট হচ্ছে কোলাবোরেট উইথ প্যারেন্টস অ্যান্ড স্পেশালিস্ট, ইউজ ইন্ডিভিজুয়ালিস্ট টিচিং মেথড। ঠিক আছে, কখনো কখনো এই ধরনের লার্নারদেরকে ইন্ডিভিজুয়াল ভাবে টিচিং স্ট্র্যাটেজি প্রোভাইড করতে হবে, এবং দ্যাট ইজ এসেনশিয়াল। নেক্সট চলে এসছে রিমেডিয়াল মেজার্স। হোয়াট ইজ রিমেডিয়াল? সাপোজ দেখা গেল যে আমি তোমাদেরকে 10টা ক্লাস নিলাম পরপর, এবং আফটার 10 ক্লাস আমি তোমাদেরকে জিজ্ঞাসা করলাম যে এই 10টা ক্লাসের মধ্যে তোমরা কি কি বুঝতে পারো। আমি কিন্তু নিয়ে নিয়েছি ক্লাসটা, তখন তোমরা বললে আমরা ধরো আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, আমরা সিনট্যাক্স বুঝতে পারিনি, ঠিক আছে, আমরা হচ্ছে সিডিপির আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, ধরো হচ্ছে গেস্টাল্ট থিওরি বুঝতে পারিনি, ঠিক আছে, আমরা হচ্ছে ইভিএস এর বা তোমার হচ্ছে সোশ্যাল স্টাডিসের পার্টিকুলার কোনো বিষয়, ধরো সংবিধান বুঝতে পারোনি, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। তোমরা আমাকে দেখা গেল 5টা বা 7টা এরিয়া বললে যে এই 10টা ক্লাসের এই জায়গাটা আমরা বুঝতে পারিনি। দেন তোমরা যখন এটা বললে তখন আমি আবার একটা বা দুটো টপিক অনুযায়ী ক্লাস অর্গানাইজ করলাম। তাহলে হয়ে যাওয়া ক্লাসের উপর ডিপেন্ড করে কিন্তু আমি আবার একটা বা দুটো ক্লাস অর্গানাইজ করলাম তোমাদের প্রবলেম বা ডিফিকাল্টি লেভেল শুনে। সেটাকে আমরা বলছি রিমেডিয়াল ক্লাস। তাহলে এখানকার টপিকটা কিন্তু নট রিমেডিয়াল ক্লাস, রিমেডিয়াল মেজর্স। তাহলে এটা আমরা কিভাবে দেখব? আর্লি আইডেন্টিফিকেশন অ্যান্ড ইন্টারভেনশনস, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, special education support, continuous assessment and monitoring, positive reinforcement and encouragement, use of assistive technology when required. অর্থাৎ আমাদেরকে এই ধরনের বাচ্চাদেরকে বারবার মনিটরিং এ রাখতে হবে, এবং মনিটরিং এ রেখে এইগুলো কিন্তু বারবার করে সেই বাচ্চাদের উপরে অ্যাপ্লাই করতে হবে। প্রথমে তুমি যখন স্কুলে যাবে, সাপোজ তোমার স্কুলে তোমার যে ক্লাসটা দেয় সেই ক্লাসে 50টা বাচ্চা, এবং মাঝখানে তুমি দেখলে একটা বাচ্চা তোমার মনে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টি বা টাইপস অফ ডিসঅর্ডার কিছু একটা আছে, দেন তুমি আইডেন্টিফিকেশন করলে, দেন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি ইউজ করলে তুমি,
তার সাথে কথা বলার চেষ্টা করলে সে যাতে বিভিন্ন ভাবে কথা বলে, বিভিন্ন কঠিন ল্যাঙ্গুয়েজে বা বিভিন্ন কঠিন ওয়ার্ডে বা সহজ ওয়ার্ডে তুমি চেষ্টা করলে, দেন স্পেশাল এডুকেশন সাপোর্ট দিলে এবং দেখলে যে তারপরেও সলিউশন হয় কিনা। নেক্সট, তাকে তুমি কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট করতে থাকলে এবং কন্টিনিউয়াসলি অবজারভেশন বা মনিটরিং করতে থাকলে যে এই ছেলেটার বা এই মেয়েটার ডেভেলপমেন্ট হচ্ছে কিনা। নেক্সট, পজিটিভ রেনফোর্সমেন্ট অ্যান্ড এনকারেজমেন্ট করতে থাকলে তাকে। নেক্সট, ইউজ অফ অ্যাসিস্টিভ টেকনোলজি হোয়েন রিকোয়ার্ড, এবং প্রয়োজনে বিভিন্ন অ্যাসিস্টিভ টেকনোলজি ইউজ করলে প্রয়োজন অনুযায়ী যাতে এই ধরনের ছেলেমেয়েরা আরও ভালোভাবে বুঝতে পারে। তাহলে পরীক্ষার জন্য আমি কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে নিয়ে এসেছি ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিস এবং ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডারের উপর। কি কি? দেখো, ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টি কিন্তু টেম্পোরারি। সাপোজ তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সমস্যা হচ্ছে, তুমি তারপরে চর্চা করবে চর্চা করবে চর্চা করবে, তোমার কিন্তু ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিস ঠিক হয়ে যাবে। বাট ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার এটা কিন্তু তোমার সঙ্গে থেকে যাবে, এটা ইনবর্ন মরফোলজিক্যালি। নেক্সট, often caused by environmental factors, অর্থাৎ কখনো কখনো এই ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টি কিন্তু আমাদের পরিবেশগত সমস্যা হতে পারে। সাপোজ আমি যেভাবে বড় হয়েছি, আমার আপব্রিঙ্গিং কিন্তু দেখা গেল ইংলিশ বা পার্টিকুলার কোনো একটা ল্যাঙ্গুয়েজের সঙ্গে ফ্যামিলিয়ার নয়, তো অবভিয়াসলি আমার মধ্যে সেই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের প্রতি ভীতি আসবে, আমার সেখানে ভয় লাগবে, সেই ল্যাঙ্গুয়েজের কোনো কিছু দেখলে অ্যাংজাইটি ফিল হবে। বাট দ্যাট ইজ নট পার্মানেন্ট, আবারও বলছি টেম্পোরারি। বাট ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার অফটেন নিউরোলজিক্যাল অর ডেভেলপমেন্টাল, পুরোটা কিন্তু নিউরোলজিক্যাল সমস্যা। ক্যান ইমপ্রুভ উইথ প্রপার টিচিং, অর্থাৎ প্রপার টিচিং এর মধ্য দিয়ে কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টি ইমপ্রুভ করতে পারি। বাট ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার রিকোয়ার্স স্পেশালাইজড ইন্টারভেনশন, বাট তারপরেও কিন্তু ঠিক হয় না। হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টি? নেক্সট স্টেপ হচ্ছে মাইল্ড ইম্প্যাক্ট অফ অন কমিউনিকেশন। তোমার মধ্যে একটা ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টি রয়েছে, দেন তোমার কমিউনিকেশনে সামান্য ইম্প্যাক্ট করতে পারে, সমস্যা হতে পারে। বাট ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট অন কমিউনিকেশনস, একটা সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট করবে ইন কম্প্যারিজন টু ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টি। একটা মাইল্ড সামান্য ইম্প্যাক্ট করছে, বাট ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডারে কিন্তু সিগনিফিক্যান্ট একটা বড় ইম্প্যাক্ট করবে। নেক্সট আমরা চলে আসবো যে আমি এখানে কিছু কি টার্ম ইউজ করেছি আজকের টপিকের উপরে। যেমন ধরো, এই বিষয়গুলো যদি আমরা মনে রাখতে পারি যে রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ কি, এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ কি, স্টাটারিং কি, আর্টিকুলেশন ডিসঅর্ডার কি, অ্যাফাসিয়া কি, ডিসলেক্সিয়া কি, ডিসগ্রাফিয়া কি, ডিসক্যালকুলিয়া কি, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কি, অ্যান্ড আর্লি ইন্টারভেনশনস কি। এই যে টার্মগুলো তুমি 100% লাগিয়ে রাখো যে পরীক্ষাতে একটা প্রশ্ন এই টার্মগুলোতে থাকবেই, মানে এখান থেকে একটা আমি মিনিমাম বলছি, একটা দুটো হতে পারে, থাকবেই থাকবে, 100% শিওর। এবং প্রত্যেকটি টার্ম কিন্তু আমরা এখানে আলোচনা করে এসেছি, শুধু এখানে আমি আরেকবার করে টার্মগুলো লিখে দিয়েছি যাতে করে আমাদের আরেকবার করে মাথায় চলে আসে। অ্যাফাসিয়া কি? যখন একটা কোনো ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার, অর্থাৎ আমার মুখ থেকে শব্দই বেরোচ্ছে না, আমি কথাই বলতে পারছি না, কোনো একটা মেন্টাল ইনজুরিসের ফলে বা মাথায় কোনো একটা চোট বা ব্রেন অপারেশন ইত্যাদির ফলে। ডিসলেক্সিয়া কি? তোমার রিডিং ডিসঅর্ডার। ডিসগ্রাফিয়া কি? রাইটিং ডিসঅর্ডার। ডিসক্যালকুলিয়া কি? তোমার ক্যালকুলেটিভ ডিসঅর্ডার, নিউমেরিক্যাল ডিসঅর্ডার যেটাকে আমরা বলি। তো এইগুলো লাস্ট পয়েন্ট আমি যেটা বলবো যে ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিস আর challenges in language learning and use, whereas language disorders are clinically significant impairment affecting communication, comprehension and expressions, right?
তাহলে ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টির থেকে কিন্তু ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার অনেক বেশি ক্ষতিকারক, অনেক বেশি ইম্প্যাক্টফুল একটা স্টুডেন্ট বা একটা পার্সন বা একটা পিপল বা একটা লার্নারের লাইফে। ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টি কিন্তু কেটে যাবে, বাট ল্যাঙ্গুয়েজ মানে লার্নিং ডিসঅর্ডার বা ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার এটা কিন্তু সহজে যাবে না, পুরোটা মরফোলজিক্যালি বা নিউরোলজিক্যালি বা ডেভেলপমেন্টালি প্রবলেম, অর্থাৎ একেবারেই জন্ম থেকে সমস্যাটা হচ্ছে, রাইট? তো আজকে এই যে দুটো টপিক, ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টি অ্যান্ড ডিসঅর্ডার, ঠিক আছে, এখানে কি তোমাদের কারোর কোথাও কোনো প্রশ্ন আছে, এনি কনফিউশন?